দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সম্প্রতি সারা দেশব্যাপী কালিমা খচিত পতাকা দেখা দিচ্ছে এবং এ নিয়ে মিছিলও হয়েছে, সে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে নানা পরিসরে। পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্য করিডোরের যে যুক্ত হবার প্রসঙ্গ, এই প্রসঙ্গেও আলোচনা হচ্ছে নানা মহলে। এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফজলুল করিম মারুফ। স্বাগতম আপনাকে। মারুফ ভাই নতুন পদ পাওয়ার পর বোধহয় প্রথম, আপনাকে অভিনন্দন জানাই। আমি প্রথমে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু আমরা ইন্ট্রোতে বলেছি সারা দেশব্যাপী যে কালিমা খচিত পতাকা দেখা যাচ্ছে। আসলে মানে প্রথমে আমরা বুঝতে চাই এর প্রয়োজনীয়তা এখন আছে কিনা। আমরা এমনিতেই 90% বা 92% মুসলিমের দেশ, এখানে কালিমার প্রচারটা বেশি জরুরি নাকি অন্যান্যভাবে যে ইসলামিক আদর্শ শিক্ষা যেভাবে চলছিল তার মধ্যে হঠাৎ করে এটি আবার পেছন থেকে শুরু করা কিনা, নাকি প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা? আলহামদুলিল্লাহ, আপনাকে এবং মোহনা টিভিকে ধন্যবাদ, সাথে সহ আলোচক রয়েছেন তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে মুসলমানদের জন্য কালিমা তো সবসময় রপ্ত করার বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা সর্বদা জারি রাখা উচিত এবং কালিমার সম্মান হয় সেটা সবসময় মুসলমানের করা উচিত, সেটাতে সমস্যা নাই। সমস্যাটা হলো কলেমাটাকে আপনি কোন ফর্মে আপনি ব্যবহার করতেছেন এবং কি উদ্দেশ্যে আপনি ব্যবহার করতেছেন। এখন কলেমাকে সাদা ব্যাকগ্রাউন্ডে কালোতে বা কালো ব্যাকগ্রাউন্ডে সাদাতে লিখতে হবে, এটা নির্দিষ্ট একটা দলের নির্দিষ্ট একটা আদর্শের একটা মতাদর্শের প্রতিফলন করে। তো ওই মতাদর্শের প্রতিফলিত পতাকা বাংলাদেশে এটা কোনো রকম কোনো দরকার নাই। আচ্ছা, ধরেন বাংলাদেশে তো মানুষ, আমরা মুসলমান হাজার বছর ধরে আছি এবং সবচেয়ে বড় কথা হলো এই পতাকাটা কিসের বিপরীতে ব্যবহার করতেছে। বলছে কি যে ব্রাজিল আর্জেন্টিনা পতাকা উঠবে, তার মোকাবেলা আপনি কালিমার পতাকা। কতটা হাস্যকরভাবে এবং ইসলামকে কলেমাকে কতটা ছোট করা হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনা পতাকা তুলতেছে একজন মুসলমান, সে একটা খেলার প্রতি ভালোবাসার থেকে পতাকাটা তুলতেছে। তার মোকাবেলায় আপনি কালেমার পতাকা, যেটা আমাদের ইমানের অংশ, সেটাকে আপনি দাঁড় করাই দিয়েছেন। তো এমন একটা পতাকা যেটা একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করে। এখানে তারা যদি ইসের পতাকা তুলতে পারতো, মানে সৌদি আরবের পতাকা, ইরানের পতাকা তুলতে পারতো, ইরাকের পতাকা তুলতে পারতো, অথবা শুধু ধরেন বাংলাদেশের যে সবুজ লাল সবুজ সে ধরনের পতাকা কলেমা লিখে তুলতে পারতো। আসলে ওদের উদ্দেশ্য পতাকা তোলা না, আসলে উদ্দেশ্য কলেমাও না। হ্যাঁ, আমি যেটা মনে করি যেটা বাংলাদেশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি করে দেওয়া। আমরা জানি যে বাংলাদেশ সম্পর্কে এবং জানেন যে ওই টুইন টাওয়ারের ঘটনার পরে 9/11-এর পরে সারা বিশ্বেই মুসলমানদেরকে এক ধরনের একটা নির্দিষ্ট ছকে বেঁধে তাদেরকে সংজ্ঞায়িত করা হচ্ছে এবং তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতেছে। কারণ বাংলাদেশে আমরা মুসলমানরা বারংবার এটা প্রমাণ করছি যে আমরা ধর্মপ্রাণ, ধর্মের জন্য জীবন দেই, কিন্তু উগ্রবাদ যেই অর্থে, সেই অর্থে আমরা কোথাও উগ্রবাদ না। কিন্তু এটাকে নানাভাবেই সামনে আনা হয়েছে, একদল বুঝে হোক না বুঝে হোক এটাকে সামনে আনছে। আমি দেখলাম হারুন এজাহার ভাই এটা তিনি বললেন, এরপরে যখন ওনাকে মিডিয়া ধরছে, বিশেষ করে ঢাকা স্টিম যখন ওনাকে জিজ্ঞেস করা শুরু করছে, তখন তিনি আমার কথা ঘুরে ফেলছেন। এখন আমি জানি না ওনারা কি বুঝে করেন না বুঝে করেন, ইচ্ছাকৃত করেন, এটা খুবই খারাপ একটা দিক। এবং এই যে পতাকা উত্তোলন করতেছেন, এর মাধ্যমে সুনির্দিষ্টভাবে ইসলামের অবমাননা করা হচ্ছে এবং একটা বাইনারি দাঁড় করা দেওয়া হচ্ছে যে এই কালেমার পতাকার এগেইনস্টে তার পতাকা দাঁড়াচ্ছে, কালেমার পতাকার বিপক্ষে দাঁড়াবে একজন মুসলিম কি সম্ভব? তো এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে একদল মানুষকে কালেমার বিপক্ষে নিয়ে যাওয়া হইতেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং আমি মনে করি যে সরকার আমাদের এখান থেকে গেছে, তারা তো বাংলাদেশে নানাভাবে উগ্রবাদ উত্থান হয়েছে, বাংলাদেশ সমস্যা আছে এটা দেখানো চাইতেছে, তার বুঝে হোক না বুঝে হোক সেখানে তারা কোনো ফাঁদে পা দিছে কিনা সেটা আরও সম্ভাবনা আছে। বাকি আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশের মূলধারার ইসলামপন্থীরা, মূলধারার রাজনৈতিক শক্তি, তারা কখনোই এভাবে তারা ওই ধরনের মতাদর্শিক পতাকা উড়ানোর কোনো কারণ নাই। কারণ আইএস যে চিন্তাটা লালন করে, এই চিন্তা তো ইসলামের সাথেই যায় না, আমার সাথে কি করে যাবে? আচ্ছা, আপনি চমৎকার স্পষ্ট করলেন, না হলে আমরা সাধারণ মুসলিম যারা তারা অনেকাংশে বিভ্রান্ত হই। এবং এই যে আপনিও যেটা বললেন যে মূলধারার ইসলামিক এখন হারুন এজাহার সাহেবের নাম আপনি বললেন, তাকে বা আমরা মানে মূলধারা নাকি আন্ডারগ্রাউন্ড, এটা আমরা কিভাবে মানে হারুন ভাই আমাদের খুব মানে আমাদের একটু সিনিয়র, আমরা তাকে খুব সম্মান করি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ভাই এমন কিছু আচরণ করেন, এমন কিছু কার্যক্রম করেন
যেটা আসলে মুসলমানদের খুব বেশি উপকার করেন বিপদের ফলে। সেই যখন ধরেন অনেকগুলো হারুন ভাইয়ের অনেকগুলো বিষয় আছে, আমি তারপর শ্রদ্ধা রাখি, তার নিয়তের প্রতি আমি শ্রদ্ধা রাখি, কিন্তু আমি মনে করি তার কাজগুলো আসলে সঠিক বা হয় এই না। যে ধরেন মানে খেলার যে বিষয়টা এলো আলোচনায়, যে ব্রাজিল আর্জেন্টিনার যা সমর্থক, তারা তো মূলত দেশের না, তারা ফুটবলের, তাদের ফুটবল খেলা দেখে ওইটা উচিত না, ওইটা উচিত না, কিন্তু তার মোকাবেলা কলমার পতাকা উচিত না। হ্যাঁ হ্যাঁ, এখন এইটার এগেইনস্টে যদি বলা হয়, তাহলে আমরা দেখছি মুসলিম রাষ্ট্রগুলো তো এখানে খেলছে, তাহলে এই খেলাটাকে নিয়েও আবার নানা ধরনের আলোচনা, মানে সমর্থন করলে কাফির হয়ে যাবে এমন আলোচনাও দেখি, যে মুসলিম হয়ে খ্রিস্টানদের সাপোর্ট করছি, আমি মেসিকে নেইমারকে পছন্দ করছি, এটাও নাকি ইমানের সঙ্গে সাংঘর্ষিক। এখন এই বিষয়গুলো মানে যে যেভাবে দেখে আর কি। এখন গোটা খ্রিস্টান বিশ্ব অধিকাংশ দেশ, ধরেন গাজা যেটা হইলো, অধিকাংশ ইউরোপিয়ান দেশ তো গাজার মুসলমান নাগরিকরা গাজার পক্ষে ছিল, কিন্তু সরকারগুলো কিন্তু মানে ইসরায়েলের পক্ষে অবস্থান নিছে। এইভাবে কেউ যদি সংজ্ঞায়িত করে, এভাবে কেউ যদি সম্পর্ক স্থাপন করে বিরত করে করুক, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে ইসলামের ব্যাপার হলো যে ইসলাম অহেতুক যে খেলাধুলা কোনো উপকারে আসে না, খেলাধুলা সম্পর্কে ইসলাম দৃষ্টিভঙ্গিটা যেটা ইসলাম আসলে উৎসাহিত করে না, অনেক ক্ষেত্রে জায়েজ মনে করে না। এবং ফুটবল বিশ্বকাপ যেটা হয়, এটা যে নিছক যে খেলাধুলা না, এটা যে একটা পুঁজিবাদের একটা হাতিয়ার, এর পিছনে যে অনেক ধরনের মনোদৃষ্টিক বিষয় আছে, এটা তো অস্বীকার করার উপায় না, এটা সবাই স্বীকার করে। তো সেজন্য আমি একজন মুসলমান হিসেবে আমি বিশ্বকাপকে, খেলাধুলাকে আমি দেখিও না, আমি কাউকে উৎসাহিত করি না, এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি নিরুৎসাহিত করি। কিন্তু এর সাথে ইমানের সম্পর্কটা আসলে টানা উচিত না। হ্যাঁ, আচ্ছা, মানুষের মুসলমানের জীবনে একটা হলো আমলের সম্পর্ক, একটা ইমানের সম্পর্ক, এগুলোর সাথে ইমানকে সম্পৃক্ত না করে হ্যাঁ আমলের দিকটা সম্পর্ক করা। যেমন আল্লাহ তাআলা বেশি হাসতে না করছেন, কান্না করতে বেশি বলছেন, তো ওই জায়গা থেকে খেলাধুলাটা আসলে ইসলামের মেজাজের সাথে যায় না, কিন্তু সেটা ইমানের সম্পর্কটা নাই, আমলের সম্পর্ক। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে শামীম কামাল। যদি আপনাকে বলি যে এতে করে এই যে ফজলুল মারুফ বলছিলেন যে আইএসআই এর যে ইয়াটা নিদর্শন দেখানো হয় অনেকটা, যে সাদা পতাকায় কালো অক্ষরে এবং কালো পতাকায় সাদা অক্ষরে কালিমা লেখা, এটি ইসলামের মূল মেজাজের সঙ্গে যায় না। এতে করে আপনি একজন আন্তর্জাতিক ভূরাজনীতি বিশ্লেষকও, কূটনৈতিক কোনো প্রভাব পড়তে পারে কিনা, বা বহির্বিশ্বে কোনো ভুল বার্তা যেতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহনা টিভি দর্শক শ্রোতা মণ্ডলী এবং বিজ্ঞ সহ আলোচক। না, আমি মনে করি যে ব্যাপারটাকে এত গুরুত্ব দিয়ে আলোচনা করার মতো কোনো বিষয় নয়। এটা কেউ কারো খেয়ালে এইরকম কলেমা সংযুক্ত পতাকা উত্তোলন করেছে যখন হচ্ছে, এটা ব্যাপক আকার হচ্ছে, সম্ভবত টেকনাফের ওখানে, আমি এটা বোধহয় টেকনাফে, মাদারীপুরে, শরীয়তপুরে, পদ্মা সেতুর যে রোড আছে, এটার সাথে কোনো ধরনের কূটনৈতিক বিষয় বা এটার উপরে ভিত্তি করে বাংলাদেশের সম্পর্কে একটা ধারণা নেবে, আমি মনে করি না যে সে পর্যায়ে একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো, বরং যেটা মেসেজ পৃথিবীতে সব জায়গায় মানে ছড়িয়ে গেছে বা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষরা প্রচণ্ড ফুটবল প্রেমিক, তারা ভক্ত। এবং আমার সাজেশন হলো যে ভালোবাসা, যে উত্তেজনা, যে মমত্ব দিয়ে আজকে বাংলাদেশের মানুষরা আর্জেন্টিনা, ব্রাজিল বা বিভিন্ন দলকে সাপোর্ট করছে, এই মমত্ব দিয়ে দেশকে ভালোবাসলে দেশ অনেক এগিয়ে যেত। সুতরাং আমি মনে করি এটা একেবারে খেলার ছলেই রাখা উচিত। এটা নিয়ে রাজনীতি, কূটনীতি বা কোনো ধরনের মানে ধর্ম নিরপেক্ষতাহীনতা এই ধরনের কোনো কিছু প্রমাণ করা ঠিক হবে না। কারণ আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ আসলে তারা ধর্মপরায়ণ, বাট উগ্র না, কোনো কিছু উগ্রতাকে মেনে নেয়নি। এবং আজকেও যদি এটা কোনো অসৎ উদ্দেশ্যে এই পতাকাকে এভাবে উত্তোলন করা হয়, এটা যদি সুস্পষ্টভাবে বের করা যায়, তাদের বিরুদ্ধেও কিন্তু সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বা নেওয়ার প্রয়োজন হয়তো দেখা যাবে। সুতরাং আমি মনে করি যে এটা যতটা আমরা আলোচনা করবো তত এটা গুরুত্ব পাবে, বরং আলোচনা যদি আমরা এটা নাই করি তাহলে গুরুত্বহীন হিসেবে দাঁড়াবে। আন্তর্জাতিক মিডিয়া তো এসেছে, আমরা আলোচনাটা এখানে আটকাতেই পারি, থামাতেই পারি, কিন্তু বিভিন্ন পরিমণ্ডলে আলোচনা হচ্ছে, যার স্পষ্ট বার্তা দেওয়াও যে এটি আসলে ওইরকম কোনো কনসেপ্ট থেকে নয়। যেমন আজকের আলোচনা অনেকটা উঠে এলো যে এটি ফুটবল, জাস্ট ফুটবলের যে বিভিন্ন দেশের পতাকা উঠছে তার পরিপ্রেক্ষিতে তোলা হয়েছে, এটিও একটা স্পষ্ট বার্তা যায়। আমি যদি আরেকটি প্রসঙ্গ আনি, যে চীনের সঙ্গে, চীন হয়ে মায়ানমার হয়ে যে বাংলাদেশ পর্যন্ত একটা বাণিজ্যিক করিডোরের আলোচনা হচ্ছে, এই আলোচনাটার দিক যদি আপনি বিশ্লেষণ করতেন একটু, আমরা কতটা উপকারী হব। বা এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব।
আচ্ছা, এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে 6টা রুটকে প্রস্তাব করা হয়েছিল। আমরা যদি সি জিনপিংয়ের টোটাল পলিটিক্যাল ক্যারিয়ার দেখি, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ফেইলিং প্রজেক্ট হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এখানে 6টা রুটকে আইডেন্টিফাই করা হয়েছিল। আমি 2016 সালে চীনে আমি একটা বড় স্ট্র্যাটেজিক একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, তখন এটা নিয়ে খুব তুমুল আলোচনা চলছিল। এই 6টা রুটের মধ্যে তারা সবচেয়ে সফল দাবি করছিল যেটা হচ্ছে আপনার চীন হয়ে পাকিস্তানের গোয়েদার দিয়ে। এটার মূল লক্ষ্য ছিল যে দেখুন, পৃথিবীতে এখন সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা, এটা পরিমাপের ইস্যু কিন্তু কার কত যুদ্ধ অস্ত্র আছে, কার কত বোমা আছে, কার কত বিমান আছে, বিমান মানে এরকম পাওয়ারফুল এয়ারক্রাফট আছে, সেটা নয়। বরং অ্যাডমিরাল মাহান একটা কথা বলেছিলেন যে সেই পৃথিবীর শক্তিশালী যে যতগুলি মহাসমুদ্র দখল করতে পারে। তখন ইউনাইটেড স্টেটস অলরেডি প্যাসিফিক বা আটলান্টিক দখলে নিয়েছে। এখন তার নেক্সট টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস, হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরে ঢোকার জন্য চীন উদ্গ্রীব হয়ে বসে আছে দীর্ঘদিন ধরে। তার জন্য 2টা অপশন, একটা হচ্ছে মিয়ানমারের সিতুয়ে দিয়ে, আর একটা পাকিস্তানের গোয়েদার দিয়ে। তো এই সমস্ত কিছু বিবেচনা করে এই যে আজকে যে প্রস্তাবটা দিয়েছে, এটা কিন্তু চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই করিডোর নামে ইনিশিয়ালি 2013 সালে এটাকে আইডেন্টিফাই করা হয়েছিল। কিন্তু ভারত তো প্রথম থেকে এটা বিরোধিতা করছে, এখনও এটা ভারতের সাথে নাই। এখন এই যে পাকিস্তান হয়ে গোয়েদার হয়ে যেটা আছে, এইটাকে শি জিনপিং 1 নম্বর ট্র্যাক হিসাবে কাজ শুরু করলেন, 1 নম্বর বেল্ট অ্যান্ড রোড হিসাবে কাজ শুরু করলেন। এখানে টোটাল $46 বিলিয়ন খরচ করেছে, অনেক জায়গা কিনেছে, নিরাপত্তা বাহিনী বসিয়েছে, বাট এটা ফেল করেছে। এটা ফেল করেছে কেন? বিকজ ওখানকার বেলুচ যারা, তারা এটা বিরোধিতা করেছে। এবং মাঝে কিন্তু পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক টানাপোড়েনে চলে গিয়েছিল। সো এইটা একমাত্র বেল্ট অ্যান্ড রোডের রুট যেটা সফলতা দাবি করেছে, বাট এটাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার মানে 6টা রুটের একটা রুটও চীন এস্টাবলিশ করতে পারে নাই। এখন আমি যদি বলি যে চীন তার অচল পয়সাটা আমাদেরকে দিয়ে চালাতে চাচ্ছে, তাহলে কথা কিন্তু অস্বীকার করার মতো নয়। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কিছু বিষয় আছে। আজকে যে রুটটা বলা হচ্ছে কুনমিং হয়ে মান্দালা হয়ে, যখন আপনি মংদুতে আসবেন, বুথিডংয়ে আসবেন, তারপরে বাংলাদেশে ঢুকবেন, আসবেন কিভাবে? এখানে তো এই জায়গাটা, আরাকানের এই জায়গাটা অলরেডি আরাকান আর্মির দখলে। সুতরাং এখন মিয়ানমার কোনো ফ্যাক্টর না। আরাকান আর্মিকে তো মানে চীন নানাভাবে সহযোগিতা করেছে, সেই আমরা শুনেছি। আরাকান আর্মিকে চীন সহায়তা করেছে, এটা যেমন শুনেছেন, আবার তৎমদয়কে কন্টিনিউয়াসলি সহায়তা করছে, সেটাও আপনি শুনবেন। কারণ চীনের কাছে চীনের সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স শিট ইম্পর্টেন্ট। আগে দেখে কার কাছে অস্ত্র বিক্রি করলে বেশি লাভবান হবে। সো চীন রেবেলদের কাছে অস্ত্র দিয়েছে, সরকারের কাছে দিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের জন্য। আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কিন্তু এটার সাথে বড়ভাবে একটা জড়িত। রোহিঙ্গা প্রত্যাবর্ষণকে আমরা এত বাজেভাবে হ্যান্ডেল করেছি যে কোনোদিন প্রত্যাবর্ষণ সম্ভব না। এখানে একটা মাত্র বুদ্ধি আছে, যেটা মনে করেন যে আপনার চীন, ভারত, তৎমদয় সরকার মানে মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং বাংলাদেশ সকলকে সন্তুষ্ট করতে পারে। সেটা হচ্ছে যে আপনি জানেন যে পেরিফেরিতে এর আশেপাশে যে 7টা প্রদেশ আছে, সবগুলি কিন্তু আরাকান মানে মিয়ানমারের বেদখল হয়ে গেছে, কারণ এরা হচ্ছে অবামার আর কেন্দ্রীয় হচ্ছে বামার, রাইট? অং সান সু চি কিন্তু মানে বামার। তো এই যে যতগুলি প্রদেশ আছে সব তো বিদ্রোহ করেছে, সব বিদ্রোহ কিন্তু স্থগিত করে ফেলছে, কিন্তু একমাত্র পারছে না আরাকান আর্মি। আরাকান আর্মি আরাকানের রাখাইনের 90% জায়গা দখল করে রেখেছে, পারছে না শুধুমাত্র রাজধানী সিতুয়ে। সিতুয়েটা একটা চমৎকার একটা বিষয় আছে। সিতুয়ে 3টা শহর, একটা হলো সিতুয়ে, এইটার বন্দরের পরিচালনার দায়িত্ব হলো ভারতের হাতে। এবং ভারতের স্বার্থ কিভাবে জড়িত? সিতুয়ে হয়ে কালাদান মাল্টি মডেল যে প্রজেক্ট আছে, এটা দিয়ে একেবারে শিলচর পর্যন্ত, আইজল পর্যন্ত, কালাতোয়া, পালাতোয়া, জরিনপুর দিয়ে একদম ইয়ে পর্যন্ত চলে গেছে। এইটা কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ করে ভারত করেছিল। হুগলি থেকে 594 কিলোমিটার সিতুয়ে, এখান থেকে প্রায় আরো কয়েকশো বা 1000-1200 কিলোমিটার দিয়ে তারপরে আইজল পর্যন্ত চলে আসে। মানে 7 সিস্টারের সাথে ওই চিকেন নেকের ভয়ে হোক বা যে কোনো কারণে একটা বিকল্প রাস্তা তৈরি করতে চাচ্ছিল ভারত। এবং ভারত এখন আন্তর্জাতিক যে সমুদ্র বন্দর আছে মিয়ানমারে, এটা পরিচালনা করে। এখন দ্বিতীয় শহর আসে কায়েকপু। কায়েকপু হচ্ছে এমন একটা জায়গা যেটা হলো পুরা মিয়ানমারের অর্থনীতির পানির কল।
আচ্ছা। এখান থেকে পাইপলাইনে চীন গ্যাস এবং তেল সরাসরি চায়নায় নিয়ে যায়। মিডল ইস্ট থেকে যে ক্রুড অয়েল নিয়ে আসে ইরান থেকে, এখানে নিয়ে এসে ক্রুড অয়েল পাইপলাইনে পাঠিয়ে দেয়। তাহলে কায়াকপু কোনো অবস্থাতে ছাড়বে না। এবং শীতে যেটা মানে আরেকটা হচ্ছে মোনাং, আরেকটা শহর আছে, এই 3টা শহর আরাকান আর্মি কোনো অবস্থাতে দখলে নিতে পারছে না, এবং কোনো অবস্থাতে চীন, ভারত এবং মিয়ানমার এই 3টা জায়গা ছাড়তে পারবে না, মানে ছাড়তে চাইবে না। তাহলে এখানে একটাই বুদ্ধি আছে। আজকে যদি আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের কথা বলি, তাহলে যে প্রস্তাবটা বাংলাদেশ করা উচিত, বাংলাদেশ যেটা করে নাই, আগে কোনোদিন গুরুত্ব দেয় না। বাংলাদেশের 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি যেটা দরকার ছিল, সেটা ধারে কাছে বাংলাদেশ যায় নাই। তাহলে প্রতি বছর আপনার 12,000 কোটি টাকা দিয়ে আপনাদের রোহিঙ্গাদের পালতে হচ্ছে। তারা সন্তান উৎপাদন ছাড়া কোনো কাজ করে না। 11 লক্ষ ঢুকছে, এখন অলরেডি 13 লক্ষ 14 লক্ষ হয়ে গেছে। এবং পৃথিবীর আন্তর্জাতিক সহায়তা আসছে কিছু, সহায়তা আসছে, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ সরকারকে এই বিশাল একটা গোদের উপরে বিস্ফোরা করতে হচ্ছে। এখন কথা হলো, বাংলাদেশের এখন উচিত সিটিওকে, এই যে আমি রাখাইনের রাজধানী, এইটাকে ফ্রি সিটি, ইন্টারন্যাশনাল সিটি ঘোষণা করা। যদি এইরকম একটা প্রস্তাব দেয়, তাহলে চীন খুশি হবে, ভারত খুশি হবে, মিয়ানমার সরকার খুশি হবে, আরাকান আর্মি খুশি হবে। এবং একটাই আমরা শর্ত দিব, যে যদি আমাদের রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া যায়, এবং রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার শর্তে যদি আরাকান আর্মি রাজি হয়, আরাকান আর্মি কিন্তু স্বাধীন হবেই, আরাকান স্বাধীন হবেই, সময় লাগবে। এই একটা গোল্ডেন টাইম। এইভাবে যদি বাংলাদেশ এটা একটা শাটল ডিপ্লোমেসি করে সব দেশের সাথে, তাহলে একটা সম্ভাবনা আসতে পারে। ধন্যবাদ আপনাকে, চমৎকার সম্ভাবনার কথা শোনালেন শেখ ফজলুল করিম মারুফ। রাজনীতিতে আপনারাই বোধহয় এখন 2 জোটের বাইরে আছেন, অন্যান্য ছোট বড় অনেক দলই 2 মেরুতে, কেউ 11 দলে। আচ্ছা, হ্যাঁ, আপনারাও আছেন, আর অনেক দল, অধিকাংশ দল ঢুকে গেছে। তো যখন সংসদে কিছুদিন আগে আলোচনা হচ্ছিল, জামাতে ইসলামী নিষিদ্ধের দাবিও করেছিলেন বিএনপির এক এমপি, এর জবাবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাহলে বিকল্প কারা, বিএনপি একাই করতে চায় কিনা। আমার প্রশ্ন হলো, আপনারা বড় দল হিসেবে আছেন, শামীম কামাল সারা জনতার দল এবছর নিবন্ধন পেয়েছেন, তারা আছেন, আপনারা কোনো মানে রাজনীতিতে পরিকল্পনা আছে কিনা, বা আপনারা আগামী রাজনীতিটা কিভাবে দেখতে চান? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশের সংসদে যেটা হয়, আমরা খুব প্রত্যাশা করছিলাম যে একটা সংসদীয় রাজনীতির উত্থান ঘটবে বা বিকাশ ঘটবে। কিন্তু এই সংসদ অনেক রক্তের বিনিময়ে অর্জিত সংসদ, কিন্তু সংসদে যে ধরনের আলোচনা হয়, এটা আমরা আসলে হতাশ হই। আমি খুব আগ্রহ নিয়ে সংসদ শুনতে যাই। সালাউদ্দিন সাহেব, তিনি মন্ত্রী, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি যে ফতোয়াগুলো আমরা হুজুররা দেওয়ার কথা, সেই ফতোয়াগুলো তিনি দেন। আমার জামাত ইসলামের যারা এমপি আছেন, তারা এমন এমন কথাবার্তা বলেন, আমার কাছে আশ্চর্য লাগে যে এরা তো অনেক রাজনীতি করে, অনেক নাকি মেধাবী, অনেক ডক্টরেটদের দল, তার মানে সংসদীয় রাজনীতিতে একেবারেই পারফর্ম করতে পারতেছে না। এখন যদি বলে বিকল্প কে, এই প্রশ্ন করার আগে তো আপনি তো একটা কল্প, তো জামাত ইসলামী তো কোনো কল্পনা, মানে জামাত ইসলামী তো ফাংশন করতে পারতেছে না। তো এই যে এরকম একটা মানে গৃহপালিত, চলে না, কথা বলতে পারে না, বিরোধিতা করে আবার করে না, এইরকম একটা বিরোধী দল দিয়ে কি আসলে কি বাংলাদেশের রাজনীতি বিকশিত হবে কিনা? এবং জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা কি, তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। যখন ধরেন হুজুরদের মধ্যে সে যায়, তখন বলে আমরা শরিয়া চাই বা আমরা ইসলাম কায়েম করতে চাই। আবার যখন সংসদ যখন বিএনপিকে দাবি দেয়, তখন না, আমরা সংসদ চাই না, আমরা শরিয়া চাই না বা ইসলাম চাই না, আমরা গণতান্ত্রিক রাজনীতি চলি। এই যে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা একটা দল, যার লক্ষ্যপথ সুনির্দিষ্ট না, তেমন একটা দল বাংলাদেশে রাজনীতিতে দীর্ঘমেয়াদী একটা বিকল্প হিসেবে হাজির থাকবে, এটা হওয়ার কোনো কারণ নাই, এটা হবে না। এখন বললো যে আসলে পরবর্তী কী হবে, বিএনপি একাই দেশ চালাবে না নতুন কোনো শক্তি উঠবে? দেখেন, রাজনীতিতে একাধিক শক্তির উত্থান যখন কেউ পরিকল্পনা করে আটকায় দেয়, যখন স্বাভাবিক বিকাশের পথ না থাকে, তখনই কিন্তু জুলাই আসে, এটা আসে, সেটা আসে, নতুন করে মানে একটা অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে একটা শক্তি তৈরি হয়। এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে দৃশ্যত মনে হচ্ছে যে একটা বিএনপি, একটা জামাত ইসলাম, আবার দুইটা মিলে একটা শক্তি। এখন আমরা যারা আছি মাঝামাঝি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আমাদের মতো করে গোছায় ওঠার চেষ্টা করতেছি। আমরা মনে করি আগামী বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো একটা জায়গায় যাবে, কারণ কি আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা পরিষ্কার করে শরিয়ার কথা বলি, আমাদের 71 নিয়ে আমাদের কোনো মানে হেজিটেশনের জায়গা নাই, বাংলাদেশে ইসলামের রূপ কি হবে সেটা নিয়েও আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নাই। হ্যাঁ, আমাদের মধ্যে যেটা ছিল যে এই রাজনীতিতে, বলছে কুটিল রাজনীতিতে পারফর্ম করার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না, এটা আমার আসলে স্বীকার করতে মানে আমার দ্বিধা নাই। এই কুটিলতা, যেমন আমরা নির্বাচনের আগে আমার জামাত ইসলামকে
চমৎকার বিশ্বাস করছিলাম যে একটা মানুষের সাথে আমি দিনের পর দিন তর্ক মানে বসছি, খাইতেছি, প্ল্যান করতেছি, শেষ মুহূর্তে কি আপনি আমাকে ল্যাং মারবেন, এটা যদি আমি বুঝতে না পারি, এটা আমার দুর্বলতা বটে, কিন্তু আমার খারাপ কোনো দিক না। আচ্ছা, সেটা আমি বুঝি নেই, আমি এটা এক ধরনের প্রতারিত আমরা হয়েছি। এখন আপনাদের পরিকল্পনা কি আগামী দিনে? আমরা যেটা করবো, আমাদের কমিটি জানেন যে যেটা ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা 27 জন কমিটি হয়েছে। গাজী আতাউর রহমান সাহেব দীর্ঘদিন রাজনীতি করা মানুষ, তিনি এখন দলের মহাসচিব হয়েছেন। আমাদের পুরো কমিটি আজকে এটা দায়িত্ব বন্টন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন খুব ভালো করবে ইনশাআল্লাহ। এরপর পর্যায়ক্রমে আমরা সত্যিকার অর্থে রাজনীতির মধ্যে ঢুকছি। আমি এটা কথা সবসময় বলি যে ইসলামেও সিরাতের মধ্যে একটা আছে দাওয়াতি পর্যায়, একটা আছে হলো রাজনৈতিক হয়ে ওঠার পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পর দাওয়াতি পর্যায়ে ছিলেন, মদিনার পর্যায়ে তিনি রাজনৈতিক হয়ে উঠছেন। তো আমরা এতদিন একটা দাওয়াতি পর্যায়ে সংগঠন ছিলাম, এখন আমরা রাজনৈতিক সংগঠন হয়ে ওঠার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই ইসলামী বাংলাদেশ রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে। ফলে কেউ যদি মনে করে যে কোনো বিকল্প নাই, তারা তাইরে নাইরে দেশ চালাবে, সেটা হবে না ইনশাআল্লাহ। ইসলামী বাংলাদেশ জুলাইয়ের প্রত্যাশা, দেশের সুশাসন আনা এবং ষড়যন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য যা যা করার, সেটা ইসলামী বাংলাদেশ খুব দ্রুত করবে এবং দেখবে যে এর পক্ষে মানুষ সারাও খুব ভালো পাওয়া যাচ্ছে। কারণ আমাদের কোনো আইডিওলজি, কোনো হেজিটেশন নাই, আমাদের ঐতিহাসিক কোনো কলঙ্ক নাই, আমাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো ধরনের হীনমন্যতা নাই এবং নেতৃবৃন্দের মধ্যে অন্যায় করার মতো কোনো প্রবণতা নাই। কিন্তু আপনারা যখন একটি পার্থক্য বোঝাই যায় আপনাদের বক্তব্যে, নানা সময় আমরা দেখেছি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের রাজনীতি এবং ইসলাম যে দর্শন, এই জায়গাটা একটা পার্থক্য সাধারণ জনগণ হিসেবে আমরা নানা সময় দেখে এসেছি। কিন্তু যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনাদের একটা জোট হওয়ার সম্ভাবনা তৈরি হলো এবং তখন যে আপনারা একীভূত হলেন, এরপরে আবার না হতে পারাটা, এটি সাধারণ জনগণ এইভাবে দেখে কিনা যে আপনারা আসলে যখন ভাগবাটোয়ারায় মিলল না তখন আপনারা বিরোধী হয়ে যান, বা আসলে আবার যখন মানে ভাগবাটোয়ারায় মিলে যায় তখন আপনারা সব এক হয়ে যান? এই জায়গাটা কনফিউশন দূর হবে কিভাবে? দেখেন, মানুষ এটা মনে করলে আসলে করতে পারে। হ্যাঁ, কারণ বিষয়টা এমনভাবে গেছে যে তাদের মনে করার সুযোগ আছে, কিন্তু আমরা কিন্তু বারংবার পরিষ্কার করে বলছি এবং জামাত ইসলামও সেটা তারা অস্বীকার করতে পারে নাই যে আমাদের মূল সমস্যার জায়গাটা ছিল শরিয়া প্রশ্নটা। আমরা শুরু থেকে বলে আসছি শরিয়ার প্রাধান্যটা দিয়ে আমরা একটা সরকার গঠন করার দিকে যাব, কিন্তু সব সমস্যা দেখা দিল। আমি আপনার এখানে বারংবার বলছি যে তারা যখন অমুসলিমদের সামনে যান তখন তারা শরিয়া নিয়ে দেশ পরিচালনা করবেন, এটা তারা বলতে অস্বীকার জানান। এবং বহির্বিশ্বের সাথে যখন তারা যোগাযোগ করেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো স্পষ্ট করে বলছেন যে তিনি মার্কিনীদের কাছে বলে আসছেন আমরা নাকি উগ্রবাদী। ফলে তারা সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা হীনমন্যতায় ভোগে। মানে যেই দেবতারা যা বলে সন্তুষ্ট করতে হয় সেই দেবতার তাই করে সন্তুষ্ট করে। আমাদের কাছে যখন আসে তখন তাদের চেয়ে বেশি শরিয়া প্রেমী আর কেউ আমরা দেখি না। আবার মার্কিনীদের কাছে তারা তখন এই বহু দেবতারে সন্তুষ্ট করা যে দল, সেই দলের সাথে আমরা শেষ মুহূর্ত। আগামীতে কি কখনো যদি জামাত ইসলামের ফিল্ড ভালো দেখা যায় এবং আপনাদের যদি অনেক সন্তোষজনক আসন দেয়, জামাতের ফিল্ড এইবারই সবচেয়ে ভালো ছিল এবং আপনি ইতিহাস থাকলে দেখবেন, বেঁচে থাকলে জামাত এর চেয়ে ভালো ফলাফল কোনোদিনই করবে না। আচ্ছা, ফলে এই সময় যখন আমরা জামাত থেকে সরে আসতে পারছি, সামনে জামাত থেকে সরে আসার কোনো মানে থাকার কোনো কারণ নাই। তবে যদি জামাতের যদি হেদায়েত হয়, সত্যিকার অর্থে তারা যদি ইসলামকে যদি সামনে আনে, তাহলে হইতে পারে, কিন্তু জামাত হেদায়েত হওয়াটা কঠিন বলে মনে হচ্ছে। জি জি, ধন্যবাদ আপনাকে। শামীম কামাল স্যার, গতকালকে সেনাবাহিনীতে 150 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে, নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। আপনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে যদি মূল্যায়ন করতেন। যে আপনাকে ধন্যবাদ। এটা খুবই চোখে পড়ার মতো একটা ব্যাপার ছিল বা সবার নজরে এসছে বিষয়টা। তো যারা এই তালিকায় এসছেন সকলের ব্যাপারে আমরা মানে নিশ্চিত যে ওনারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদেরকে সেই ক্ষতিপূরণ তার হবে না ওইভাবে, বা যতটুকু পারা যায় রাষ্ট্রের দায়িত্ব হিসাবে। কিন্তু এখানে বেশ কিছু মারাত্মক ত্রুটি লক্ষ্য হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে আমরা 3 ক্যাটাগরি বা 4 ক্যাটাগরির অফিসার দেখতে পাচ্ছি। এক হলো মানে ভূতপূর্ব বিএনপি সরকারের সময় যারা বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আমি এরা মানে নেগেটিভলি বলছি না, পিজিআর, এসএসএফ বা এমএসপিএম এইরকম পদবিতে যারা ছিলেন তারা এটার সুবিধাভোগী। দ্বিতীয় হলো বিএনপি এবং জামাতে ইসলামের রাজনীতির সাথে যারা জড়িত তারা এটার সুবিধা পেয়েছেন। তৃতীয়ত হলো যে বিডিআর কার্নেজের সময় যেসব অফিসার চিৎকার কথাবার্তা বলেছেন, এরকম মানে খুব মোটা দাগে যদি আমি 3 ক্যাটাগরি বলি। আরেকটা ক্যাটাগরি হলো দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক অফিসারকে আপনার বছর 2 আগে বা 3 আগে চাকরি থেকে চলে যাওয়ার জন্য অপশন দেওয়া হয়েছিল যে একজন নাগরিকত্ব, অনেক অফিসার স্বেচ্ছায় অনেক ভালো ভালো অফিসার গেছেন। সুতরাং
তাদেরকে দেওয়াটা একেবারে যৌক্তিক, কিন্তু প্রবলেম হলো যেটা পদ্ধতিগতভাবে জটিলতা। পদ্ধতিগত জটিলতা কি? আমি যদি এখন বলি যে এখনো আমার জানা মতে 5 থেকে 7 জন অফিসার আছেন যারা সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন, তাদের নাম তো এই তালিকায় নেই। আচ্ছা, আমি যদি বলি যে প্রত্যেকটা কোর্সে আপনি জানেন যে বিএসইউ বা সোর্ড বা গোল্ড সোর্ড অফ অনার বিজয়ী অফিসার যারা রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নাম এই তালিকা নেই কেন? আমরা শুনতে পেয়েছি যে এইটা একটা সার্কুলেশন হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে উদাহরণ এতটুকুই টানবো, প্রয়োজন বলেই আমি নিজেই বঞ্চনার কারণে চাকরি থেকে আমি স্বেচ্ছা অবসরে গেছি, রিজাইন করেছি আমি চাকরি থেকে, যেটা ভালো বুঝবেন। তার কারণ হচ্ছে আমি ব্যক্তিগত বঞ্চনাটা এই জন্যই বলি যেহেতু আমাকে এটা এফেক্ট করছে। এখন যখন এই সার্কুলেশনটা হয়, প্রত্যেকটা বাহিনীর সদর দপ্তরে কারণ লেখা আছে, আমাকে কেন প্রমোশন দেওয়া হয় নাই লেখা আছে, কেন এখানে আবেদন চাইতে হবে। আচ্ছা, এটা কি 71-এর মুক্তিযুদ্ধ? এটা কি 24-এর জুলাই আন্দোলন যে লাখ লাখ কোটি কোটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আবেদন করতে হবে? প্রত্যেকটা আগ্রহেরও তো একটা জায়গা থাকে যে আপনি আগ্রহের জায়গাটা কিনা। আগ্রহ আমি যখন জেনেছি, জি। আমি তো প্রয়োজন বোধ করি নাই আবেদনের। আচ্ছা, কারণ সময়ে যাহা আমরা এই চাহিয়া বিষয়ে আরো অনেকভাবে বিস্তারিত আলোচনা শুনবো। একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতিতে যাবার, ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা শুনছিলাম ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে। আপনি বলছিলেন যে ভূতাপেক্ষ যে পদোন্নতি দেওয়া হলো এটির কিছু ত্রুটি নিয়ে। এটি আসলে যারা বঞ্চিত আছে এখনো আপনার জানা মতে বললেন, এদেরকে নিয়ে পরবর্তীতে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার জানা মতে, বা আমার জানা সমাধান মতো সম্ভব কিনা? এখন আমি নিজেই ব্যক্তিগতভাবে মনে করি, আমি একেবারে অনুরোধ করবো দর্শক শ্রোতাকে ব্যক্তিগতভাবে বিষয়টা না নেওয়ার জন্য। আমি এতদিন কিন্তু এটাতে বঞ্চিত মনে করি নাই, কিন্তু এখন আমি বঞ্চিত মনে করছি। আমি এখন সংক্ষুব্ধ, এবং এরকম অনেক অফিসার আছে। এখন দেখুন, ব্যক্তিগতভাবে আমি বললাম যে স্টাফ কলেজ এবং এনডিসিতে টপ করা অফিসার, সোর্ড অফ অনার, বিএসইউ, সেই অফিসার তার নাম কেন এই তালিকায় নেই? আমি নিশ্চিত জানি তাকে রাজনৈতিকভাবে বঞ্চিত করা হয়েছে। এরকম কেস অনেক আছে, প্রত্যেকটা বাহিনী সদর দপ্তরের কাছে তাদের রেকর্ড আছে। সুতরাং বাহিনী হেডকোয়ার্টারগুলো উচিত ছিল এইভাবে সার্কুলেশন না দিয়ে একটা নিরপেক্ষ কমিটি তৈরি করে এইভাবে তাদেরকে মূল্যায়ন করা। তো এখন ব্যক্তিগতভাবে আমি যখন দেখলাম যে আমি সরকারের দ্বারা বঞ্চিত, আমি রাজনৈতিকভাবে আমি বঞ্চিত হয়েছি, আমাকে ভূতপূর্ব সেনাবাহিনী প্রধান কংগ্রেচুলেশন জানিয়ে গেছেন যে আমাকে পদোন্নতি দেওয়া হবে। তারপরে আমি যখন ওয়েট করছিলাম যে আমি একটা সুখবর পাবো, আমাকে বলো যে আপনি স্বেচ্ছা অবসরে চলে যান, বিকজ আমি এটা চেয়েছি। তখন আমার নামে যে অভিযোগ, আমি প্রচণ্ড ভারতপন্থী, আমি বিএনপি করি, আমি দাঁড়িয়ে রেখেছি আমি ফ্যানাটিক। তো এই ভারতপন্থী নাকি ভারত বিরোধী? ভারত বিরোধী, হ্যাঁ, আমি প্রচণ্ড ভারত বিরোধী, এইটা আমার ডিজিএফআইতে আমার নামে অ্যালিগেশন। তাহলে আজকে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, এইসব কারণে, কারণ তখন সেনাবাহিনীতে গত 17 বছর মানে এক ব্যক্তি, বিশেষ করে একজন লেডি ম্যাকবেথের মাধ্যমে সবকিছু পরিচালিত হতো। আচ্ছা, এগুলো এখন যে ধারাটা শুরু হলো এটি 150 জন দিয়ে, সামনে এটির মানে আরো সমাধান সম্ভব কিনা আপনার কি মনে হয়? যদি না হলে এখনো তো অনেকে, আমি তো আপনাকে বললাম জি, আর অনেকে রয়েছেন, মিনিমাম 5-7 জন অফিসার আছে করবেন, এবং এই যে 15 বছরে এমন কিছু অফিসার জেনারেল হচ্ছেন যারা লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না। জি, আমরা আরো যোগ্য লোক আপনি তাকে মূল্যায়ন করছেন না, আপনি সার্কুলেশন দিয়ে কি আনতে চান? ওই যে আহমেদ সফার একটা কথা আছে যে সময়ে যাহা অনেকবার অনেকভাবে চাহিয়া পাই নাই, সময় চলিয়ে গেলে সেখানে আমার কোনো আকর্ষণ নাই। জি, ধন্যবাদ আপনাকে মারুফ, শেখ ফজল করিম মারুফ। যদি বলি, আজকে আপনাদের কওমি থেকে একজনকে, গণঅভ্যুত্থানের যে কওমি ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী, তিনি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সামনে। তিনি দাবি জানিয়েছেন যে 24-এর অভ্যুত্থানে যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের যে অবদান, সেটি রাষ্ট্রীয় স্বীকৃতি চান। আর অভ্যুত্থানে তো সব ধরনের শ্রেণী পেশার মানুষ একীভূত হয়েছে, কওমি আলাদাভাবে কি স্বীকৃতি দাবি করেছে? প্রথম কথা হলো যে স্যার যখন বলছিলেন আমি খুব আশ্চর্য হচ্ছিলাম যে আমি পাবলিক এডের ছাত্র, আমাদের লোক প্রশাসনে বা বাংলাদেশের জনপ্রশাসনে এরকমভাবে যাচ্ছে তাকে বাদ দেওয়া হয়েছে, এখন তাকে নেওয়া হয়েছে, গোটা প্রশাসনের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাটা একেবারে ভেঙে ফেলছে। আর আমাদের সেনাবাহিনীর মধ্যেও এভাবে যদি একেবারে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভেঙে ফেলে, ধরেন আজকে উনি বলছেন, পরে আরও 10 জন বলে তিনি সংক্ষুব্ধ হয়েছেন,
এখন এই সংঘর্ষ হওয়ার মাত্রা কি, সংজ্ঞা কি, কে কাকে সংঘাত বিবেচনা করবো কি করবো না, আবার তাকে ভূতাপেক্ষা ইয়া দেওয়া, এটা আর্মির মতো একটা বাহিনীকে এইভাবে যদি হয়, এটা আমার জন্য খুব ব্যথা বিষয়। আমার মনে হয় এটা এখানে শেষ করে ফেলা উচিত, এটা সেনাবাহিনীর মতো এটা হওয়া উচিত না। আর এই যে যারা জামিল সিদ্দিকী সদা চাইছে না, এটা হলো যে বাংলাদেশের ওই বঞ্চনার যে ধারণাটা, এটা কেউ কেউ বঞ্চনা বিলাস করেন, হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাসের মতো। মানে আমি সবসময় বঞ্চিত বঞ্চিত এটা বলে আমি এক ধরনের আকর্ষণ চাই আর কি। আবার রাষ্ট্রও এটা বঞ্চনা করে। তো জুলাই আন্দোলন সবার, এই জুলাই আন্দোলনে কেউ মাস্টার মাইন্ডও না, কেউ এখানে কারো আলাদা করে শিক্ষিত সুযোগ নেই, দরকার নাই, না, এটা হলো যে সবাই মিলে আমরা করছি এবং তার সুফল আমরা সবাই পাচ্ছি। এখন সবাই তো আমি সরকার প্রধান হব না, তো যার সরকার প্রধান হয়েছে, যার দক্ষতা আছে সরকার প্রধান হয়েছে, কিন্তু বাংলাদেশটা উন্মুক্ত হয়ে গেছে, সমাজ রাজনীতিটা উন্মুক্ত হয়ে গেছে, সেখানে মনে হয় থাকা উচিত। আলাদা করে স্বীকৃতি দিতে গেলে কয়জনকে স্বীকৃতি দেবে, একটা এত বড় বিপ্লব কয়জনকে স্বীকৃতি দেবে, সেটা আমার মনে হয় না যে খুব এখন সে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কিছু বলতেই হয়, বলছে আর কি। ও আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আনতে চাই, একটি সংবাদের দিকে দৃষ্টিপাত করতে চাই। বরিশালে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের মৃত 4 নেতা আসামি, এটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, আমরা বিগত সময়ে যখন কথা বলতে পারিনি তখনও কিন্তু এই সমস্ত মানে ভৌতিক মামলা নিয়ে আলোচনা হয়েছে, এখনো সেগুলো এটা কি যারা বাংলাদেশে যারা সরকার চালাইছেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা চালাইছেন বিগত 53-54 বছর, এটা সবার একটা সম্মিলিত ব্যর্থতা। তার আগে থেকে বলি, সে বাংলাদেশ আমার স্বাধীন হইলেও আজকে 3 বার, মানে 47 আর 71 ধরে সেই ব্রিটিশ যে শাসন ব্যবস্থা, যেই আইন কানুন সে চালায় নিয়ে আসছি, ফলে এই ধরনের সমস্যা এটা আসলে সরকারের সদিচ্ছার চেয়েও প্রতিষ্ঠানগুলোর ভেতরে যে অদক্ষতা, ভেতরে যে দুর্নীতি, তার একটা প্রতিফলন। যেমন ধরেন, আমি একটা কথা বারংবার বলি যে আমি একটা হসপিটালের HR অ্যাডমিনিস্ট্রেটরে আছি, আমাকে 17টা লাইসেন্স করতে হয়। আমি আগে লাইসেন্স করতে যেখানে যে পরিমাণ ঘুষ দিতে হইতো, আমার তার 3 গুণ 4 গুণ বেশি আজকে আমার ঘুষ দিতে হচ্ছে। এখন এখানে আমি হয়তো রাজনৈতিকভাবে অনেকের সাথে যোগাযোগ করে অনেক কিছু আমি কমাইতে পারবো বলে, কিন্তু এই যে সিস্টেমটা, গোটা প্রশাসনটা এত অদক্ষ আর এত দুর্নীতিবাজ, আমার মাঝে মধ্যে হতাশ লাগে যে কেমনে সম্ভব এখানে কাজ করা। তো ফলে এগুলো আমি হয়তো সরকারকে দায়ী দিতে পারবো, হয়তো সালাউদ্দিন সাহেবকে আমি সমালোচনা করতে পারবো, কিন্তু প্রতিষ্ঠানের ভেতর থেকে এটা হয়ে আসছে। এখন উপায় কি? উপায় হলো সরকারের প্রথম সদিচ্ছা এবং যারা যারা এদেরকে করছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। যে তুই কেন দিলি, একের সাথে চাকরি থেকে সাসপেন্ড করা, আমার সমস্যা হয়, চাকরি থেকে সাসপেন্ড করলে আবার 10 বছর পরে সরকার এসে তাকে আবার ভূতাপেক্ষা পদোন্নতি দেবে, হ্যাঁ সেটা দিক, কিন্তু আমার মনে হয় শক্ত যদি অবস্থান নেওয়া যায় তাহলে হয়তো প্রশাসন আস্তে আস্তে ভালো হবে। জি ধন্যবাদ আপনাকে। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আজকে সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আয়োজন ছিল। এই ধরনের আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? অন্য একটি রাষ্ট্রের মানে বন্ধু রাষ্ট্র বলা হচ্ছে না, এটা যে কোনো রাষ্ট্র করতে পারে, এখানে আমি কোনো দোষের কিছু দেখি না। এখন তাদের এই গৌরব করার মতো বিষয় আছে তো। তারা আজকে 250 বছর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সংবিধান কত পৃষ্ঠার জানেন? মাত্র 14 পৃষ্ঠার, কোনো পরিবর্তনও করতে হয়নি। হ্যাঁ, এবং প্রথম 10টা যে আইন করা আছে, এই 10টা আইনে পর্যন্ত হাত দিতে হয়নি। তা সুতরাং তারা এই গর্বটা করতেই পারে, কারণ ইউএসএ যে ন্যাশন অফ এন্টারপ্রেনারশিপ, আমি আজকে পড়ছিলাম যে একটা পার্চমেন্ট পেপারের মধ্যে 56 জন তাদের যে পূর্বপুরুষ স্বাক্ষর করেছিল যে মেক আমেরিকা গ্রেট, এই যে একটা শপথ নিয়েছিল, তারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে সেটা প্রতিষ্ঠা করে গেছে। তারপরে এই প্রতিষ্ঠার পর থেকে আপনি চিন্তা করতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ ইউনিপোলার রাষ্ট্র মানে পৃথিবীতে গঠন করে ফেলছে, তার সমকক্ষ কেউ নাই। কিছুদিন আগে যখন বাইপোলার ছিল, ইউএসএসআর ছিল, তখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ বুঝতে পারে নাই। সুতরাং তাদের এইটা ক্রেডিট তো আছেই। এবং যদি কোনো ডিপ্লোম্যাটিক্যালি কোনো রাষ্ট্র চায় যে তার রাষ্ট্রীয় কোনো বিষয়কে সেলিব্রেট করার জন্য, অবশ্যই তাকে এই সুযোগ দিতে হবে। এখানে তো কারো অংশীদারিত্বে ভাগ বসাচ্ছে না বা কোনো রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করছে না। এবং তা আজকে মার্কিন রাষ্ট্রদূত যেটা বলেছেন, ব্রিটিশদের সাথে যে পয়েন্টটা হয়েছিল যে কেন তারা চলে গেছে বা দিস দ্যাট, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস মানে পড়ে দেখেন, তারা কিভাবে আস্তে আস্তে একটা অঞ্চলকে করে সংগঠিত করে ইউনাইটেড স্টেটস যে করেছে, এটা ইতিহাসটাই মারাত্মক। এই ইতিহাসটা বলে দেয় যে এরা মানে 100 বছর 1000 বছর হয়তো টিকে থাকবে। সুতরাং এখানে আমি দোষের কিছু দেখি না। তারপরে যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি কূটনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন করে মাত্রা যোগ হয়েছে, প্রভাব, ঠিক আছে। এবং যেটাকেও আমি মানে বলবো না যে এটা অন্যায় বা এটা ঠিক না, তা বলবো না, কারণ আমাদের বাংলাদেশকে এখন একটা নতুন মাত্রায় হাঁটতে হবে। সমস্ত বড় পাওয়ারগুলিকে ব্যালেন্স করার টেকনিক শিখতে হবে।
এটা আমাদের বড়ই দুর্বল। এতদিন তো আমরা এক পেশেই ছিলাম, যে কোনো একদিকে কানা মানুষের মতো যেমন একদিকে যাইতে থাকে সেই দিকে আমরা গিয়েছি। কোনো সময় মুখে মুখে বলেছি অন্য দিকের কথা, সেটাও আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তার বিষয়গুলো যে ইন্দো প্যাসিফিক যে ইন্টারেস্ট, এখানে তো কোয়াড আছে, কোয়াডে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছের শক্তি হচ্ছে আপনার ভারত। আবার চীন কোনোভাবে চাইবে না ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব চলে আসুক, ঠিক আছে না? আমরা সমস্ত কিছু মিলে, তবে এর মধ্যে যে সবচেয়ে মারাত্মক ব্যাপারটা ঘটেছে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন পাগলা রাজা ট্রাম্প 37% ট্যারিফ দিল, এইটা যদি আমরা ঠেকাতে না পারতাম, বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি হতো আমরা 20 বছর সেটা কাভার করতে পারতাম না, কোনো অবস্থাতে পারতাম না। তো সে সময় অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই হোক না কেন 24টা বোয়িং কিনেছে, 3.5 বিলিয়নের কিনেছে, আকসা এবং জসমিয়া নামে দুটো চুক্তিতে নন ডিসক্লোজার অনেক কিছু আছে, এটা করেছে। এগুলা কিছুর মাধ্যমে যে আপনার 18% যে ইয়েতে আসছে, বাংলাদেশ রক্ষা পেয়েছে। এটা কিন্তু এই চুক্তি ছাড়াই 37 থেকে 20% নেমে এসেছিল। অনেকগুলো রাষ্ট্রের উপরেই এই চুক্তি দেওয়া হয়েছিল, পরবর্তীতে প্রত্যেকটা রাষ্ট্র থেকেই আবার কমানো হয়েছিল। মার্কিন সুপ্রিম কোর্ট থেকে যখন এটি মানে সাপোর্ট করেনি, তো সেই জায়গা থেকে এই চুক্তির বিনিময়ে 1% কমেছে, আমাদের এখন 19%তে এসেছে। না, এটা তো আপনি জানেন, আমি জানি, পর্দার ভিতরের খেলাটা এরকমই ছিল, স্ট্রেট। যদি বাংলাদেশ তখন এই চুক্তিগুলো সই না করতো, বোয়িং নিতে না চাইতো, তাহলে 37% থাকতো, আরো বাড়তো। আচ্ছা, সুতরাং একটা ভয়ঙ্কর ঝুঁকি ছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে এই ক্রেডিটটুকু দেন না, কোনো অসুবিধা না, ক্রেডিট অবশ্যই ভালো কাজে দিতে চাই। এই বাণিজ্য চুক্তিটি নিয়ে আমরা এ পর্যন্ত অধিকাংশ নেতিবাচক আলোচনাই শুনেছি, কিন্তু আপনার আলোচনাটা ইন্টারেস্টিং, ইতিবাচক মনে হচ্ছে। যদি অফকোর্স ইতিবাচক, আমি কেন বলছি যে বাণিজ্য চুক্তি যে চুক্তিগুলো হয়েছে, জসমিয়া এবং আকসা নামে যে ট্রিটি আছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, তো পৃথিবীর অনেক দেশের সাথে আছে। এখানে বলা আছে যে কিছু কিছু বিষয়ে এটা প্রকাশ করা যাবে না। আমরা কি এর বিনিময়ে কি F-18 নিয়ে আসছি, আমরা কোনো তাদের সমরাস্ত্র নিয়ে আসছি? তা তো আনি নাই। কিন্তু এই যে কৃষি পণ্য আমদানি করতে হবে অধিক মূল্যে, যে পণ্যটি আমাদের দেশে উৎপাদন হচ্ছে সেই একই পণ্য আমার অধিক মূল্যে ইম্পোর্ট করতে হচ্ছে, এটি আমাদের দেশের জন্য ক্ষতি কিনা, আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে কিনা? আপনি কি দেখবেন না যে আমাদের সবচেয়ে বড় মার্কেট, আমাদের আরএমজির সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইউএসএ, ওটা দেখবেন না? এই একটা মাত্র শর্তের না, একটাই তো, বাংলাদেশের ডাচ ডিজিজ তো রেডিমেড গার্মেন্টস। আচ্ছা, ডাচ ডিজিজ মানে হচ্ছে কোন দেশের যদি একটা জিনিসের উপর নির্ভর করে তার অর্থনীতি থাকে, আমাদের ব্যাকবোন হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এটা যদি বসে যায় পুরো জাতি বসে যাবে। আচ্ছা, এরকম ভয়ানক একটা বিষয় আছে। তো সেকেন্ডলি হচ্ছে আমরা যে কটনটা নিয়ে আসছি, এটা তো ফাইনেস্ট কটন, অন দ্য ফাইনেস্ট কটন। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আমি এখন দেখব আমার বিপদের সময় কে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে। বর্তমান রোহিঙ্গা ক্রাইসিসে ইট ইজ ওনলি ইউএসএ যারা আমাদের পাশে শক্তিশালী দাঁড়াতে নানাভাবে ইউএসএ আমাদের সহযোগিতা করতে পারে, সেজন্য আমরা তাদের সঙ্গে অনেক স্বার্থ বিসর্জন দিয়ে হলেও সম্পর্ক রাখা উচিত। তোমাদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যবস্থা করব, আমি 100% তারা শক্তিধর এবং সহযোগিতা করতে পারে, কারণে আমরা অনেক স্বার্থ দিয়েই জলাঞ্জলি দিয়ে হলেও তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শামীম, ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদের এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।